আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। জুম্মা মুবারক, জুম্মা মুবারক, জুম্মা মুবারক। ও, আমিও লাইভে আসলাম, কে জানি কল করছে। আচ্ছা, কল পরে ধরি। এই পৃথিবীতে কিছু কিছু মহামানবের জন্ম হয় যুগে যুগে, যুগ স্রষ্টা, যাদের আগমনের পর পর মানুষ বুঝতে পারে না, ভুল বুঝে। তারা যেই কথাগুলো বলে, তাদের সেই কথাগুলোকে বুঝতে না পারার কারণে তাদেরকে পাগল বলে। আমরা দেখেছি যত নবী রসুল এসেছেন, যুগ স্রষ্টা হিসাবে দেখা যায়। স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন যদি আমরা অ্যানালাইসিস করি, প্রতি 500 বছর পর পর এক একজন নবী বা রসুল, নবী রসুল অথবা নবী অথবা নবী ও রসুল, যুগস্রষ্টা মহামানবের আবির্ভাব ঘটেছে। আমাদের নবী, প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করেছেন, তখনও আরবের লোকরা তাকে পাগল মনে করত। এই যে আমার প্রিয় ভাবি সারা আলী এসে গেছেন, তিনি যখন ন্যায়ের কথা বলেন, সত্য কথা বলেন, তাকেও অনেকে পাগলি মনে করে, তাই না ভাবি? ভাবি, আমি তোমাকে দেখে আমার কথার খেয়েই অন্যদিকে চলে গেছে। আমি যাত্রা কইরা বললাম জুম্মা মোবারক। যুগ স্রষ্টা মহামানব, যারা যুগে যুগে জন্ম নেয়, কয়েক কোটি মানুষের মধ্যে এক একজনের আবির্ভাব ঘটে, তাই না? একজন আছে জাকির হোসেন নসু। সেফুদা বানান ঠিক মতো রাখো, যা মূর্খ কথা। এই টেক্সট দেখবো না। আয়নাতলিতে অনেকেই আছে। আমার প্রিয় শিক্ষক, শ্রদ্ধাভাজন শিক্ষক, যিনি আয়নাতলির মাটিতে শুয়ে আছেন, দুইজন শিক্ষক, একজন শামসুল হক হুজুর ছিলেন মৌলভী স্যার, আরেকজন আবু তাহের স্যার, সচিবরা হাই স্কুলের শিক্ষক। এই কোনো টেক্সট লিখবে না। সেফুদা বানান ঠিক মতো রাখ, মূর্খের ঘরে মূর্খ। সেফু, এফ, ছোট রোগ, গরিব। ভাবি, আমি আজকে বলেছি, আমার বড় বউ, ছোট বউ, দুই বউর সাথে কথা হয়েছে। সবাইকে বলেছি যে আমার ভাবি আছে যশোরে, তোমরা যাও, যশোরের পাটারি গুড় খাবা। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা মনে পড়ে, যখন আমাদেরকে তিনি বঙ্গভবনে মিটিংয়ে আহ্বান করতেন, কোনো হল রুমে নয়, সবুজ ঘাসের উপর তিনি নিজেও বসে পড়তেন, একদম ঘাসের উপরে পরিষ্কার করে রাখা হতো, ধবধবে সবুজ চাদর বিছানোর মতো, আসলে ঘাস। হ্যাঁ, সেনাবাহিনীর লোকদেরকে দিয়ে, পুলিশ বা রক্ষী যারা ছিল ওখানে, মালি দায়িত্বরত যারা ছিল বঙ্গভবনে, তারা সেটাকে একদম মনে হয় যেন কার্পেটের উপরে আমরা বসে আছি। কত মন্ত্রী, মিনিস্টার, সচিব, জেনারেল। মাহবুব আলম চাষি ছিলেন সবার শ্রদ্ধাভাজন, স্বনির্ভর বাংলাদেশের প্রতিষ্ঠাতা। আমি ছিলাম তার ছায়ার মতো। তিনি আমার শিক্ষক ছিলেন, গুরু ছিলেন। স্বনির্ভর বিষয়ে সারা বাংলাদেশের সকল অঞ্চল থেকে, প্রত্যেক উপজেলা থেকে, প্রত্যেক গ্রাম থেকে, ইউনিয়ন থেকে প্রতিনিধিরা আসতেন। সেখানে আমরা কোন গ্রামে কি সমস্যা, সরাসরি প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুনতেন, বলতেন। যেমন আমার নাম তখন ছিল মোহাম্মদ সেফায়েতুল্লাহ মজুমদার, আমাকে মজুমদার ভাই বলতেন। এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে চাষি সাহেব সবাই বলতেন মজুমদার ভাই। তা আমি বলতাম স্বেচ্ছায় সব কিছু পরিচয়। আমার নাম মোহাম্মদ সেফায়েতুল্লাহ মজুমদার,
অথবা আমি মোহাম্মদ সেফায়েতুল্লাহ মজুমদার, আমার বাবার নাম মরহুম আলহাজ আলী আকবর মজুমদার, আমার গ্রামের বাড়ি চেড়িয়ারা, শাহরাস্তি, চাঁদপুর। তখন আমার বাবা মরহুম ছিলেন না, তখন আলহাজ ছিলেন, আলহাজ আলী আকবর মজুমদার। স্বনির্ভর বাংলাদেশের সাথে 5 বছর প্রশিক্ষক হিসাবে আমি কাজ করেছি, স্বনির্ভর আন্দোলন করেছি। ওটাকে আমরা চাকরি বলি না, সেটা ভলান্টিয়ার হিসাবে কাজ করে, ভলান্টারি সার্ভিস। ওকে, সামান্য কিছু যাতায়াত ভাড়া পেতাম, কোথাও গেলে সেমিনার ওয়ার্কশপে, সেখানেই রান্নাবান্না হতো, নিজেরা রান্নাবান্না করে খেতাম, ফ্লোরে ঘুমাইতাম। হ্যাঁ, চাষি সাহেব স্বয়ং আমাদের সাথে আজহার ভাই, শামসু ভাই, নোমান ভাই, মানদাস, আহারে দাদার কথা মনে পড়ে, মানতোষ দাস, সেবিকা সরকার, মানতোষ দাসের শালীয়ত। এক একটা মহিলা কত স্মার্ট, উচ্চশিক্ষিত। হুমায়ুন ভাই ফেনীর, মাহবুব ভাই ফুলগাজী, রফিক ভাই, এক একজনের নাম এখনো, মোজাম্মেল ভাই টাঙ্গাইল। হ্যাঁ, ওবায়দুল হক মজুমদার সম্পর্কে আমার ভাগিনা হইতো, সরসাক ওর বাড়ি। ওর বাবা কুখ্যাত রাজাকার খালেক মজুমদার ছিল, রাজাকার ছিল। আমাদের বাড়িতে আগুন লাগাই দেয়াইছে সে। সে স্বনির্ভর প্রশিক্ষক হিসাবে আমার আগে স্বনির্ভর বাংলাদেশে জয়েন করেছিল। আমি পরে জয়েন করলেও আমি উপর থেকে এসেছি, ও নিচের থেকে এসছে, সে অন্য কথা। 2 রকমভাবে আসে, কেউ আসে টপ লেভেল থেকে, একজন সচিব আইসা স্বনির্ভরে জয়েন করা, আর গ্রামের থেকে একজন ছাসাভূষা গ্রামের অর্ধশিক্ষিত মূর্খ মেট্রিক পাস, এসএসসি পাস করে আইসা স্বনির্ভরে আসা, পার্থক্য আছে না? যাই হোক, সেটা অন্য কথা। কারণ রাজাকারদের কথা মনে হইলে আমার অনেক পায়ের রক্ত মাথায় উঠে যায়, জিদ হয়। স্বনির্ভর বাংলাদেশে অনেক অনেক জ্ঞানী গুণীরাও ছিলেন। তো যেটা বলছি, সারা আলী ভাবিকে দেখে আমার মনে পড়েছে, কালকেও তার সাথে আমার অনেক কথা হয়েছে প্রাইভেটে। উনি এখন যশোরে আছেন, ওনার বাপের বাড়ি, স্বামীর বাড়ি সব যশোরে। উনি যশোরের পাটালি গুড় খাচ্ছেন, মুড়ি দিয়ে কত রকম পিঠা, খেজুরের রসের পিঠা খাচ্ছেন, তালের রসের পিঠা। ওখানে খেজুরের রসের বিভিন্ন ধরনের এই গুড় তৈরি করে, পাটালি গুড়, তারপরে আরও অনেক তালের মিশ্রি, তারপরে তোমার অনেক পিঠা, বিভিন্ন ধরনের রস, খেজুরের রস দিয়ে, চাল দিয়ে। ওরে ভাবি, আমার জিহ্বায় পানি এসে গেছে। পায়েস রান্না করে, আমাদের গ্রামে বলে সিন্নি, খাজুরের রসরে কয় রসি, রসির সিন্নি খাইছি, রসির সিন্নি খাই আমরা। হ্যাঁ, হাত দিয়া এরকম করে মজা করে করে প্লেট থেকে নিয়ে নিয়ে খেতাম। খুব কমই মেহমান কেলে বা বাহিরের মেহমান আসলে চামচ দিয়ে খেতাম। লন্ডন থেকে কেউ গেলে সেটা চামচ দিয়ে খাইতো, আমিও হেদের লগে লগে চামচ দিয়ে খাইতাম। তবে হাত দিয়ে খাইতে বেশি মজা। হাত দিয়ে ভাত খাইতেও আমি এখানে তো ঘরে হাত দিয়ে খাই, কিন্তু কোনো বাহিরের বিদেশি মেহমান আসলে তখন হেদের সামনে চামচ দিয়ে খাই। অথবা আমি বলি, আমি হাত দিয়ে খাই, তোমরা চামচ দিয়ে খাও, বলে তোমার খুশি। কিন্তু বাহিরে গেলে তো আর এটা চলে না, বুঝছো না? রেস্টুরেন্টে গেলে, তারপরে অন্য পার্টিতে, এখন যদি অস্ট্রিয়ার প্রেসিডেন্ট থাকে, প্রাইম মিনিস্টার থাকে, অভিনয় করতে গেলে হলিউডের অভিনেতা অভিনেত্রীরা আসে। ঐশ্বরিয়া রাই সহ একবার 12 ঘন্টা একসাথে একই সেটে অভিনয় করেছি। তখন কি আর হাত দিয়ে খাওয়া যায়? চামচ দিয়ে খেতে হয়। চামচ দিয়ে খাওয়া আর দোবাসির সাথে
দোভাষীর মাধ্যমে প্রেম করা একরকম, তাই না? তুমি যদি জার্মান ভাষা না বোঝো, তোমার বান্ধবী হলো জার্মান ভাষার বা বন্ধু, তখন দোভাষী লাগবে, অথবা ইংরেজি বোঝো না, ফ্রান্স বোঝো না, অন্য কোনো ভাষা, তাহলে তোমার দোভাষীর মাধ্যমে প্রেম করতে হয়। এটা হয় কেমন হয়? লেক্সে রুশি আর নেয়। আরে কি মজার কথা! আমার এক জ্যাঠাতো বোন, নাম ছিল তার রৌশন আরা রুশু। তো গ্রামের মানুষের তো নাম রেখে মানে ভেঙ্গাইয়া ভ্যাসা অন্যরকমভাবে বলে। যেমন আমার নাম সেফু, আমার গ্রামের মানুষে কয় সেপ্পা, কে কয় সেপ্পা হাগলা, বুঝলি? মানে পাগলারে কয় হাগলা, পরে কয় দেখো না, ওই যে আমার বড় ভাই কইছে উনো নাই, পানিরে কয় হানি, আবার হানি হলো মধু, সেটা মধুরে সেটা হানি কয়, ঠিক আছে? পানেরে কয় হান। এটা নোয়াখালীটা ভাষা, এটা কোনো ব্যাপার না, হইতে পারে ওটাই খাঁটি ভাষা। পান ওটাই হয়তো বা শুদ্ধ ভাষায় হয়তো বা হান, কিন্তু এটাকে অপভ্রংশ করে পান বানাইছে। এখন কোনটা খাঁটি, এটার ইতিহাস খুঁজতে হবে। চেরিয়ারা গ্রাম, সর্ষা, ক্যাশসাঙ্গা, রাগুই, হাড়াইপাড়া, ধামরা, এই সবগুলো শব্দ, এগুলো কোনো বাংলা শব্দ নয়। এগুলো নিয়ে অনেক গবেষণার পর আমি ইউরোপে এসে আবিষ্কার করেছি। চেরিয়ারা এটা হলো পর্তুগিজ ভাষা। আমাদের গ্রাম যেই হাজীগঞ্জ, শাহরাস্তি, চাঁদপুর, নোয়াখালীর এই অঞ্চলগুলো, পুরো বাংলাদেশ সমুদ্রের তলদেশে ছিল। মাত্র 25,000 বছর আগে, যেটা প্লায়োস্টোসিন এরা বলে, জিওলজিক্যাল টার্ম, প্লায়োস্টোসিন যুগে এটা পানির উপরে ভেসে উঠেছে। বাজি ভাই আরেকটা বলি, কালকে বলেছিলাম আমি, আমার এক প্রিয় নেতা, সিনিয়র বড় ভাই, জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, এখনও তিনি এমপি, জাতীয় পার্টির কো চেয়ারম্যান, কাজী, অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ, তাকে আমি এইসব কথা বলেছি। অনেকে জানে না, আমাদের রাজনীতিবিদরাও জানে না, এই বাংলাদেশের জন্ম কবে, কত হাজার বছর আগে মাটি পানির নিচে ছিল, তলানি জমে জমে ডিউ টু সেডিমেন্টেশন, হিমালয় পর্বত থেকে বালিকণা পানির সাথে এসে এসে বড় বড় পাথর ভেঙে ভেঙে ছোট ছোট হয়ে, কক্সবাজারে যাই দেখো বালিকণা কত মিহি। আর যদি উপরে যাও, তামাবিলে যাও, দেখবে বড় বড় পাথরের টুকরা। এগুলো ওই ভাঙতে ভাঙতে একটার সাথে আরেকটা ঘর্ষণে ঘর্ষণে নিচে নামতে নামতে ছোট ছোট পাথর কণা হয়, আবারও ভাঙতে ভাঙতে বালিকণা হয়ে যায়। এক সময় সেগুলো যুগের ব্যবধানে, হাজার হাজার বছর পরে সেগুলো আবার বেলে মাটি হয়, এঁটেল মাটি হয়, কাদা মাটি হয়, সমুদ্রের তলদেশে যাইয়া দেখো জমাট বাঁধে, জমতে জমতে এরকম দ্বীপ জমে, চর জাগে। আজকে বাংলাদেশ যে ততটুকু আছে, অনেক বছর পর সেটা এক সময়ে 10 গুণ বড় হয়ে যাবে। এখনও তো বাংলাদেশের থেকে প্রায় 3-4 গুণ বড় হয়ে গেছে। বাংলাদেশের সীমা কত বেড়েছে জানো তোমরা? সমুদ্রের চর জেগেছে কতগুলো, কয়েক হাজার চর জেগেছে। ইউ দি পিপল ডোন্ট নো। ভারত নিয়ে গেছে আমাদের দক্ষিণ তালপট্টি, কিন্তু তাদের উপর আল্লাহর গজব পড়েছিল, সেইটা সমুদ্রে বিলীন হয়ে গেছে। আমাদের ছিল দক্ষিণ তালপট্টি, ওকে, কিন্তু ভারত জোর করে নিয়ে গেছে জিয়াউর রহমানের সময়। তারপরে সেটা তাদের উপর আল্লাহর গজব পড়েছে, মাদার নেচার তাদের উপরে সাজা দিয়েছেও, এবং দক্ষিণ তালপট্টি সমুদ্রের তলে মিশে গেছে। ভাই ভাই, আমরা যেন বাংলাদেশে অনেক অলিয়াল্লাহ আছেন, জিন্দাপীর, যেমন আমি নিজেই জিন্দাপীর। আমি যখন শুনি ঘূর্ণিঝড় আসিতেছে বাংলাদেশে দেশে, আমি তখন বলি যে না, এই ঘূর্ণিঝড় ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যাও, কোনো জনপদের উপর নেবে না, ওটাকে হালকা করে দাও, যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আগে দেখো 1970 সালে যেই বন্যা হয়েছিল ভোলা, মনপুরা, আহারে, ওই সব অঞ্চলে 90 লক্ষ, হাজার না, আমার হিসাবে 1 কোটির উপরে মানুষ মারা গেছে। গাছের উপরে ঝুলেছিল মানুষের লাশ, মরা মৃত নারীর লাশ,
উলঙ্গ নারীর লাশ অথবা শাড়িতে পেঁচানো গাছের সাথে আটকাইয়াছিল। ভিয়েনাতে একজন লোক ছিল, সে স্বনির্ভরে একজন প্রশিক্ষক ছিল ভোলার, নোমান ভাইয়ের আত্মীয়। সেই ভদ্রলোকের ভিয়েনাতে এসে আমার সাথে তার দেখা হয়েছিল। তার স্ত্রী মারা গেছিল, পরে সে আরেকটা বিয়ে করছে, নতুন আরেকটা বউ নিয়ে আইছে। তার বউ মরে তারপরে শাড়ি আটকাইয়া গাছের সাথে ঝুলেছিল। ব্যাস, যাক, সেই কথা, অনেক স্মৃতি, অনেক দৃশ্য। তবে এখন মানুষ সতর্ক হতে পেরেছে। ঘূর্ণিঝড় আসার আগেই পূর্বাভাস জানা যায়। আগে এমন কোনো বলতো না, বুঝতে পারতো না। রেডিওতে হয়তো ঘোষণা দিত 10 নম্বর বিপদ সংকেত। অনেকের বাড়িতে রেডিওই ছিল না। 1970 সালে কতজনের বাড়িতে রেডিও ছিল? সরকারের লোকজনরাও অত বেশি জানতে পারতো না। আবহাওয়া পরিদপ্তর অথবা তোমার ত্রাণ মন্ত্রণালয়, এগুলো কিছুই ছিল না। পাকিস্তানের অধীনে ছিল। এরা মনে করতো দেশ সারা 1 কোটি বাঙাল মর গিয়া তো ক্যা হুয়া, ঠিক না? बंगाल को मरने दो, ये जमीन चाहिए, ये मिट्टी चाहिए। ইয়াহিয়া খান বলেছিল মেরে ফেলাও। সে আসিতেছে সেই 26শে মার্চের কালো রাত্রি। 25শে মার্চ রাতে হয়েছিল, আটাক করছিল। এক রাতেই কয়েক লক্ষ মানুষ মেরে ফেলেছে পাক হানাদার বাহিনী। আমরা তাদেরকে উৎখাত করেছি। এই যে বিজয়ের মাস, আগামী দিন 16ই ডিসেম্বর, মহান বিজয়ের দিন। কিন্তু এই বিজয়ের দিন আসার আগে কত লক্ষ লক্ষ মানুষকে জীবন দিতে হয়েছে এই স্বাধীনতার জন্যে, তা কি আমরা স্মরণ করি? আমরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি? এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এ কথার অর্থ কি? কিসের মুক্তি? অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্রের অধিকার, গণতান্ত্রিক অধিকার, বেঁচে থাকার অধিকার, মৌলিক অধিকারগুলো প্রতিষ্ঠা করা। কি কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। ছোটবেলায় যখন ছাত্র ইউনিয়ন করতাম, 2-3-তে থাকতে মুখস্থ করাইছিল সিনিয়ররা, কমরেড BM করিমুল্লাহ, আরও অনেকেই, জীবন কানাই চক্রবর্তী আমার গুরু চট্টগ্রাম চাঁদপুরের, আরও অনেকেই, সালামত ভাই ছিল, সালামত বেশি আমার খালাতো ভাই, যারা ছাত্র ইউনিয়ন করতেন। অনেকে পরে ছাত্র ইউনিয়ন থেকে ছাত্র লীগে এসেছে, আওয়ামী লীগে এসেছে। কমরেড BM করিমুল্লাহ এখনও জীবিত, 110 বছর বয়স, ভাষা সৈনিক ছিলেন। কি শিখেছে? অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান। ক্লাস 3-তে থাকতে এগুলো মুখস্থ করছি। আমাকে কমরেড প্রিন্স উপাধি দিয়েছেন। তো যাই হোক, সারা ভাবিকে দেখে যশোরে চলে গেছি। সেই যশোরের পাটালি গুড়, মুড়ি, লাল চা, এসব ছিল বঙ্গভবনে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আমাদের আপ্যায়ন করতেন। চা খাইতাম আমরা, পাটালি গুড় দিয়ে মুড়ি খাইতাম, আর বসে বসে সবার সাথে গল্প করতাম। একজন সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন মাহবুব আলম চাষি সাহেব, পরে তিনি রিটায়ার করেছেন। স্বনির্ভর বাংলাদেশে আসতেন আমাদের চাঁদপুরের শাহরাস্তির, আমার কাছেরই পরম শ্রদ্ধাভাজন মরহুম ডক্টর M.A. সাত্তার সাহেব, যার বদৌলতে আজ বাংলাদেশে মেয়েরা শিক্ষায় অনেক এগিয়ে আছে। তোমরা কি জানো বাংলাদেশে পুরুষের চেয়ে নারীর শিক্ষার হার বেশি? নারী শিক্ষার হার বেশি এবং নারীর সংখ্যাও বেশি। নারীরা আজ স্বনির্ভর হতে শিখেছে, অনেক স্বনির্ভর হয়েছে। শিক্ষার হার বাড়ার সাথে সাথে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে চাকরি করে তারা এখন স্বনির্ভর হয়েছে। এবং আগে কন্যা সন্তান হইলে বাপের মুখ খারাপ এমন হয়ে যেত, মেজাজ খারাপ হইতো, স্ত্রীকে গালাগালি করতো, শ্বশুর শাশুড়িরা বলতো এই মেয়ে, এই বেটি শুধু কন্যা সন্তান জন্ম দেয়, আলক্ষী বউ। ছেলেদের কইতো আরেকটা বিয়ে কর।
এইসব করে করে এইসব ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কার এবং ছোট মন মানসিকতা, এসব থেকে আজ মানুষ শিক্ষার হার বাড়ার সাথে সাথে কুসংস্কার মুক্ত হচ্ছে, তাই না? মুক্ত চিন্তা হচ্ছে, সেফুদাদের মতো লোকদের জন্ম হচ্ছে। মানুষ এখন ধর্মীয় গোঁড়ামি বাদ দিয়ে মুক্ত চিন্তা করতে শিখেছে, স্বনির্ভর হতে শিখেছে। ধর্ম মানুষকে অধার্মিক বানায়, অমানুষ বানায়, খুনি বানায়। ধর্মই সকল অধর্মের মূল। ধর্ম মানুষকে পরনির্ভরশীল করে। মানে কি, আহার দিছেন, মানে মুখ দিয়েছেন যিনি রে ভাই, আহার দিছেন তিনি। নৌ, এসব মিথ্যা। মহান স্রষ্টা, প্রকৃতি মাতা, আল্লাহ রাব্বুল আলামিন, ঈশ্বর ভগবান, গড, খোদা, মানুষ সৃষ্টির আগে এই দুনিয়াতে মানুষের রিজিক সব কিছু দিয়েছেন আগে। সেখান থেকে বলেছে তোমরা সংগ্রহ করো। আল্লাহ বলেছেন আমার জমিনে সব কিছু তোমাদের খাদ্য ছিটিয়ে রাখা হয়েছে, পাখির মতো করে তোমরাও সেখান থেকে আরোহণ করো। অন্যের মুখাপেক্ষি হবে না, ভিক্ষা করবা না। আমাদের নবীজি বলেছেন ভিক্ষা করা অপরাধ, কাজ করে খাও। চুরি করা অপরাধ, কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষ চুরি করতে পছন্দ করে। ঘুষ খাওয়াও চুরি, ঘুষ খায়। মন্ত্রী মিনিস্টার হইতে পারে, এমপি সাহেব। আমি শুনছি আমাদের পাশের গ্রামের, রাগই গ্রামের ফিরোজ নামে, কালা ফিরোজ নাম, সে নাকি এমপি ইলেকশন করতেছে মেজর রফিকুল ইসলাম বীরুত্তমের বিরুদ্ধে। যে 100 কোটি টাকা তার বাজেট, এবং একদিনেই আমাদের শোষাগ এলাকায়, তার গ্রামে রাগই, শোষাগ, সেরিয়ারা, হাড়েরপাড়া, ধামরা, এইসব অঞ্চলে সূচিপাড়া বা এই এলাকায় সে 20 কোটি টাকা বিতরণ করেছে। তাই তো আমি বলি, আমার বড় ভাই আওয়ামী লীগের গুন্ডা, 86 বছর বয়সের বুড়া বেড়া, সে এত সিগারেট, মানে ব্যানসন অ্যান্ড হ্যাজেস, রথম্যান্স 555, এইসব সিগারেটের প্যাকেট তার ব্যাগে, তার পকেটে 5 থেকে 6 প্যাকেট নাকি সিগারেট কেউ কয় 8 প্যাকেট খায় আবার বিলায়। আমার মনে হয় এই এমপি ক্যান্ডিডেটরা, প্রাক্তন কেন, এখনও আছেন তিনি, মেজর রফিকুল ইসলাম বীরুত্তম, 4বার এমপি, তিনি তাকে ডাকে নিয়ে কালীর বাড়িতে বিরিয়ানি খাওয়ায়, সিগারেটের প্যাকেট কিনে দেয়, কার্টুন কিনে দেয়, টাকা দেয়। আমার বড় ভাই, এই বড় ভাই আমার বংশের কলঙ্ক। সে ঘুষখোর, সে ভিলেজ টাউট, গ্রাম্য টাউট। সে এই ভোট আসলে, ইলেকশনের সময় আসলে এরকম করে। আমার ভাতিজা আছে কয়েকটা, স্বাস্থ্য ভাই একটা আছে সেন্টু, এদের কাছ থেকে, এই প্রার্থীদের কাছ থেকে ঘুষ খায়। কারণ ওদের কথায় অনেক মানুষ চাকর বাকর আছে না আমাদের বাড়িতে, এলাকার পাড়ার কিছু গরিব মানুষ আছে, ওদেরকে কিছু দেয়। তোমরা সাবধান, এই টাকা দিয়ে ভোট দিবা না। টাকা দিয়ে ভোট দিলে যখন এমপি সাহেব পাস করে তখন তোমার বাড়িতে ঢুকতে দেয় না। কারণ তুমি যে ঘুষ খাইছো, টাকা নিয়ে ভোট দিছ, এই জন্য কয় ওই তোরে দিছি না 10 লক্ষ টাকা, এখন বাড়ির দিকে উঠতে জুতা দিয়া পিটাইয়া দাঁত ফেলে দেব। কাজেই তারা তখন আপনার কাছে জবাবদিহি হয় না। এমন সিস্টেম করুন, কালো টাকা, পেশি শক্তি, এসবকে ভুলে যান, যোগ্য প্রার্থীকে ভোট দিন। বিএনপি সহ বিরোধী দলের সবাইকে এখনও অনুরোধ করছি, আপনারাও নির্বাচনে অংশগ্রহণ করুন। আমার হাঁটুয়াপাকে আমি অনুরোধ করেছি, তিনি রাজি আছেন। আপনারা যদি আনকন্ডিশনালি কথা বলতে চান, আলাপ করতে চান, সংলাপে আসুন, এবং নির্বাচনের তারিখ বা তফসিল পিছিয়ে দেওয়া হবে। আইন আছে, সংবিধান মানুষ তৈরি করেছে। এটা কোনো কোরআনের আইন নয়, কোরআনের বাণী নয়, এটা কোরআন বা বাইবেলের কোনো বাণী নয়। বাইবেলের বাণীও অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু কোরআনের বাণী চেঞ্জ, তবে আমি বলবো না হয়েছে। কোরআনের বাণীও চেঞ্জ হয়েছে। ওই সুদ সংক্রান্ত বাদশাহ ফয়সাল নিজের হাতে কোরআনের আয়াত কেটে দিয়েছেন। এগুলো পরে বলবো। তবে মানুষের জন্যই আইন তৈরি হয়, মানুষ আইন তৈরি করে মানুষের মঙ্গলের জন্যে। আমি মনে করি
যদি বিএনপি সহ যারা ভোট বর্জন করছেন আপনারাও ভোটে আসুন। ভোট বর্জন করে কোনো অর্জন হয় না। বিএনপি এই দল একদিন শেষ হয়ে যাবে। সন্ত্রাস করে লাভ হবে না, রেল লাইন উড়িয়ে দিয়ে মানুষ হত্যা করে কাজ হবে না। আপনারা বাসে আগুন দিচ্ছেন, বিএনপিরা একটা দিলে সরকারি দল তারা নাকি 10টাতে আগুন লাগায়। এমনটি হতে পারে? এগুলো রাজনীতির খেলা, এগুলো ভণ্ডামি, এগুলো নোংরামি। এসব বন্ধ করুন। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করুন, মানুষকে শান্তিতে থাকতে দিন। এই যে আমি ঘুম থেকে উঠেই আমার বউকে টেলিফোন করেছি, বড় বউর সাথে কথা বলেছি, ছোট বউ নিজেই টেলিফোন করেছে, আমার খোঁজখবর নিয়েছে, আমি তার খোঁজখবর নিয়েছি। আজকে ছুটির দিন, সবাই এখন শীতের পিঠা অনেকে পায় না, শহরে যারা থাকে খেজুরের রস পায় না, পিঠা বানাবে কোথার থেকে? কুমিল্লাতে অনেক পিঠা বানায়। আগের দিনে নানুর বাড়িতে খোসবাসে গেলে প্রচুর পিঠা বানাইতো। কুমিল্লা তো অনেক রকমের পিঠা বানায়। তারপর আমাদের এই চেড়িয়ারাতে, চাঁদপুরে, হাজীগঞ্জে, শাহরাস্তিতে খেজুরের রস দিয়ে অনেক পায়েস করা হয়, আমরা বলি সিন্নি। কি মজা! ও আমার জিহ্বায় লেগে থাকে। যাক, এসব বলবো না, তোমাদের জিহ্বায় পানি এসে যাবে। আগামী দিন মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের চেড়িয়ারা হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে অনেক বড় অনুষ্ঠান হবে। হাসপাতাল হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডারগার্টেনের প্রাঙ্গণেও জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং ছোটদের জন্যে কিছু কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটা করছে প্রিন্সিপাল মোশাররফ হোসেন সাহেব, জনাব প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু, হাসপাতাল হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডারগার্টেনের দায়িত্বে আছেন। তারপরে কিন্ডারগার্টেনের দায়িত্বে আছেন কবিতা ম্যাডাম, প্রিন্সিপাল তিনি। ভাইস প্রিন্সিপাল আছে ঐশী মজুমদার। ঐশী মজুমদার ঢাকায় আসছে কিনা আমি জানি না, আশা করি আসবে। তো ঢাকা থেকে অনেকেই আসবেন। আগামী দিন হাসপাতাল হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ অ্যান্ড স্বপ্নিল কিন্ডারগার্টেন প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান হবে। সেই ব্যবস্থা করছেন স্বয়ং প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেব। সবাই আপনারা আমন্ত্রিত। আশেপাশে যারা আছেন সবাই যাবেন, সবাই আসবেন। আপনাদেরকে বাতাসা খাওয়ানো হবে। আবারও মহান বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা সকল শহীদানদের প্রতি, তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারে যারা নিহত হয়েছেন, যেসব মা বোন ইজ্জত দিয়েছেন, যেসব পঙ্গু মুক্তিযোদ্ধা আজও ধুকে ধুকে কাতরাচ্ছেন, সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জান্নাতুল ফেরদাউস দাখিল করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা।